আমার কথা শোনা যাচ্ছে? করি। তাহলে এগুলা তোমাদেরকে দেখতে বলছিলাম। গত বছর কি দেখতে বলছিলাম আপনি? দেখছিলাম। সেগুলো একটু কঠিন। যেটা তোমরা 9-10 এ পড়ছো তার চেয়ে একটু কঠিন। কিন্তু পারছো বোধহয়। আচ্ছা, আমি প্রথম দিয়ে শুরু করি। ১ নম্বরটা কি বলবো? এই যে একটা হুম, সরি ঠিক আছে। তাহলে আমি বলে দিই, হ্যাঁ? আমি সবগুলো করে দিচ্ছি না। ক্যালকুলেশন তো পারবো। আমি জাস্ট বলি কিভাবে করতে হয়। আ অন্য তুমি কি ট্রাই করছিলা? এটা ট্রাই করছিলা? হয়েছিল তোমার? হচ্ছে যে দেখতে কি সমস্যা? আজকাল তোমার ছোট ছিল। আচ্ছা, ঠিক আছে। সমস্যা নেই। দেখবা। তো দেখো এখানে বোঝা যাচ্ছে A আর B এর এক ক্রসে আমাদেরকে তুল্য ধারা করতে করতে বলছে। অন্যদের মতো চিন্তা করবো। তো কি করা যায়? এই যে এই ২ এই ২ তারপর কি এটার সাথে এটা প্যারালাল হবে। এটার সাথে এটা প্যারালাল, এটার সাথে এটা প্যারালাল। তারপরে এখানে ২ টা আসবে এটা আবার কি সিরিজ। ঠিক সেম কাজ নেক্সট করবো। এই ২ টা এখানে সিরিজ, এই ২ টা এখানে সিরিজ। এটার সাথে এটা প্যারালাল, এটার সাথে এটা প্যারালাল, তারপর ২ টা সিরিজ। বুঝতেছো তো না? তারপর আল্টিমেটলি উপরে একটা পাবা, নিচে একটা পাবা, ওইটাকে প্যারালাল করে দিলে তোমারটা হয়ে যাবে। বুঝতে পারছো? আমি তো তুমি রাফলি বললাম। আচ্ছা, এটা কিভাবে হবে? এটাও দেখো ওই যে একটা একটা করে আসছে। তুমি এ আমি এ আর বি এখানে দিছি। আচ্ছা, তাহলে এটা যদি দিই তাহলে তুমি দেখতে আগাবা তুমি এই বি এর এই যে এটা করলাম। তারপর এটার সাথে এটা প্যারালাল করবা। তারপর কি হবে? প্যারালাল করে এখানে একটা আসবে, এটার সাথে একটা সিরিজ। তারপর আবার এটার সাথে প্যারালাল, এটার সাথে এটা সিরিজ, তারপর এটার সাথে একটা প্যারালাল, তারপর এটার সাথে এটা সিরিজ, তারপর প্যারালাল এটার সাথে। বুঝতেছো কি? এটা অনেক বোঝা যাচ্ছে না? নাই বলো। অবশ্যই অবশ্যই বলতে হবে। হ্যাঁ, ঠিক আছে। এগুলো সব হ্যাঁ, সহজ। এগুলো তো আমরা 9-10 এ পড়ছিলা তো এইজন্য আমি জাস্ট আগের জিনিসগুলো রিভিউ করে দিছি। তাহলে পারবে। আর এটা কি করে করতে হয়? মনে আছে তো? পয়েন্ট করে করতে হয়। এরকম যদি থাকে ২ টা আলাদা তার মাঝে দিয়েছি তাহলে আমরা এরকম পয়েন্ট করে চিন্তা করবো যে আমাদের পয়েন্ট বলে কি পয়েন্ট মেথড বলতে পারো বা যেটাই বলে যে এই জন্য এই নাম বলে যেটা করা থাকবে তোমাকে এটা ধরুন এইটা এ হবে, এটাও এ হবে, তাই না? এ হবে আর এটাও এ হবে। আর এটা যদি বি পয়েন্ট এটাও বি হবে মানে যেহেতু এই তার কিছু নাই তাহলে আমি তো বলে বলছিলাম যে বিভবটা সেমই থাকে তাহলে এটা বি তোমার পয়েন্ট আছে এই বি যেটা পয়েন্ট তাহলে এখানে আমি এখানে রাখতেছি এই পয়েন্ট এটা দিলাম এই পয়েন্ট তাহলে এই যে এইটা এটা এ আর বি রাখতেছে আচ্ছা এ আর বি ওটা দিয়ে দিচ্ছি তারপর এই যে এটাও এ আর বি রাখতেছে দিয়ে দিলাম এ আর বি রাখতেছে আর এটাও এ আর বি রাখতেছে তার মানে আসলে এই তিনটা কি করে আছে সমান সরল এখন কি ইয়া করে দিব যোগ করে দিব যেহেতু প্যারালাল আমরা জানি প্যারালাল সব যোগ হয় তাহলে এটা 3c আসবে ঠিক আছে তারপরটা এটা একটু বড় আছে এটাও সহজ এটাও তুমি কি করতে পারো পয়েন্ট করে করে দিলে এটা একবারে হয়ে যাচ্ছে তাহলে এটা তোমার নাম যদি করি এটা এ এইভাবে তাহলে এই পয়েন্টটা এ আসতেছে নাকি তারপর কোন দিক থেকে আগাবো বিটা দিকে আগাবো এটা বি তাহলে এটাও বি ঠিক আছে আর এইটা এ পার হওয়ার পর এটাকে আমি একটু নাম দিচ্ছি, তাহলে এটা কি পাবো? তাহলে এটা কি হবে
এটাও সি, এটা সি বললে এটাও সি। ঠিক আছে? এরপর ৩ টা পয়েন্ট দাও। এ একটা পয়েন্ট, সি টা মাঝে ছিল আর এ লাস্ট। তখন দিতে হবে যে এগুলো ধারক কাদের কাদের ভিতরে আছে। এই আর সির ভিতরে আছে এটা, এটা গেল এই আর সির ভিতরে একটা আছে। তারপর এই আর সির ভিতরে এটা পড়ে তাহলে এটা গেল, এটা হচ্ছে এই আর সির ভিতরে। আর এই আর সির ভিতরে এটা, এটাও এই আর সির ভিতরে। তাহলে এই আর সির ভিতরে ৩ টা করতেছে। এই আর সির ভিতরে এটা, আর এটা গেল, আর এটা এই আর সির। এই তো, তো হয়ে গেল। এখন তো এটা সত্য। এই ৩ টা প্যারালাল, এই ৩ টা প্যারালাল, তারপরে প্যারালাল সিরিজ। দুটো যোগ হলো। আচ্ছা, এইটা, এটা কি করছিলাম? এটা এরকম কিছু একটা মানে স্কোয়ার, মানে ঘনক। ওইটা ঘনকের প্রত্যেকটা বাহুতে একটা করে রোধ বলো বা ধারক বলো যা আছে এটা পূর্ব ধারক করতে বের করতে হবে। মানে এখানে এটা রাখছে নাকি? আচ্ছা ধরো না আমরা এটাই করবো। এটা কিভাবে করবো? তো এখানে দেখো, এখানে তোমাকে এটাও পয়েন্ট করে করতে হবে। তুমি যদি দেখো এটা এ পয়েন্ট পার করলে, হ্যাঁ, তো এ পয়েন্ট পাওয়ার পর এখানে সবগুলো ধারকের ধারকত্ব সেম হচ্ছে, যে ধারকত্ব সি। তাহলে এ পয়েন্ট পাওয়ার পর এই যে একটা ধারক পার করে এখানে একটা পয়েন্ট পাবে, এই পয়েন্টটা কি আসবে? ধরুন এই পয়েন্টটা আমি নাম দিলাম সি। এইখান থেকে এদিকে যখন পার হবে এই পয়েন্টটা, এই পয়েন্টটা কিন্তু সি হবে। কেন? কারণ দেখো এই পয়েন্টের উপর এটা যতটুকু ইফেক্ট আছে এইটাও ঠিক ততটুকু ইফেক্ট ফেলবে। ফলে এইটার পরের পয়েন্টটা আর এটার পরের পয়েন্টের ভোল্টেজ সেম থাকবে। ফলে এই দুটাকে আমি সি সি বলতে পারি। একই পয়েন্ট হলো। তাহলে আর আরেকটা সি পাওয়া যাবে এইখানে। বুঝতে পারছো কি? অর্থাৎ এইখান থেকে একটা ধাপ পার হয়ে একটা পয়েন্ট এটা, এখান থেকে একটা ধাপ পার হয়েছে একটা পয়েন্ট এটা, এখান থেকে একটা ধাপ পার হয়েছে এটা পয়েন্ট এটা। তো আমরা থিওরিটিক্যালি ৩ টা পয়েন্ট সেমই ধরতে পারি। কারণ একই ইফেক্ট হইছে, মানে একই সেম পরিমাণ ধারকের ধারকত্ব আমরা রাখছি না? তো এরকম। আচ্ছা তাহলে এখান থেকে আমরা এই অনুপাত দিক থেকে চিন্তা করব। পি, পি পাওয়ার উপর এখানে আরেকটা পয়েন্ট তুমি চিন্তা করো টি। সরি এখানে একটা মিস গেছে। এটা ডি করবা, ডি এখানে পার হইছে তাহলে এখানে একটা পয়েন্ট ডি ধরলাম। আর এখানে একটা পয়েন্ট ডি ধরলাম। তো মোটামুটি সবগুলো পয়েন্ট আমাদের কিন্তু একবার আমরা বাড়িতে করে ফেলছি। ৭ টা পয়েন্ট আসছে। ঠিক আছে? তারপর জাস্ট তুমি ওই পয়েন্ট গুলো লিখবা। এ, তারপর তুমি এরপর সি নিছো, তারপর ডি নিছো, তারপর বি। এ আর সির মাঝে কারা কারা আছে তো দেখো, এটা, এটা আর এটা, তিনটা আছে। হ্যাঁ, এ আর সির মাঝে এই তিনটা আছে। তারপর দেখো সি আর ডির মাঝে কারা কারা আছে, এটা সি আর ডি, এটা, এটা, তিনটা। সি আর ডির মাঝে তিনটা আছে। কি করলো তো? আর কি আছে? সি আর ডি, সি আর ডি, এটা, এখানে আরেকটা আছে, এখানে আরেকটা আছে, তিনটা আছে। তাহলে এখানে টোটাল ৬টা, ৬টা আছে, একটা, ৩, ৪, ৫ আরেকটা ধরো না, এটা ৬টা আছে। আর বি আর ডি এর মধ্যে কয়টা? ৩টা। এইটা, এইটা আর ৩টা তো আছে। এই শেষ। বুঝতে পারছো? তাহলে এই ৬ আর ৩, ৩ নয় ১২টা, ১২টা বাহু থাকবে। তার কথা তো ১২টা আমরা ক্যাপাসিটর পাইছি। এটা জাস্ট করলেই হয়ে যাচ্ছে। বুঝতে পারছো না? হুম, বলো। হুম, হুম, হুম। এখানে সেম প্রান্ত গুলো। ওই তো বললাম।
যে ধরে নাও যে এখানে আ একটা রোধ ছিল। এখানে শুরুতে A বলতেছে। এখানে ২ ওহমের একটা রোধ আছে। তো এইটার অ্যাক্রস এর যে ড্রপটা হলো, ওইটা যদি এদিক বরাবর এটা এখানেও কোনো আ সেম পরিমাণ কারেন্টই আমি নিয়ে যাব। তো মানে ড্রপটা ২ এখানে সেম যেটা বলার চেষ্টা করতেছি যে এখান থেকে এখানে একটা ক্যাপাসিটর পাওয়ার পাওয়ার হওয়ার পর এখানে যে ভোল্টেজটা পাবা, যে পোটেনশিয়ালটা পাবা, এখানেও ঠিক সেই পরিমাণ পোটেনশিয়াল পাবা, এখানেও ঠিক সেই পরিমাণ পোটেনশিয়ালই পাবা। মানে ধরে নাও এখান থেকে যদি একটা I কারেন্ট আসতো, এই কারেন্টটা এই ৩ টা ভাগে ভাগ হয়ে যেত। এখানে I1, এখানে I2, এখানে I3 সমান ৩ টা ভাগে ভাগ হতো। কারণ ওর সামনে সমান ইফেক্ট বলা জিনিস আছে। I1, I2, I3 সমান। তো এখান থেকে এই I1 যখন পাস করবে, এখানে যে পরিমাণ ড্রপ হবে, এখানেও ঠিক একই পরিমাণ ড্রপ হবে, এখানেও একই পরিমাণ ড্রপ। থিওরিটিক্যালি এটা কানেক্টেড, ফিজিক্যালি এটা কানেক্টেড না, কিন্তু থিওরিটিক্যালি আমরা বলতে পারি যে আসলে একটাই কোয়ান্টিটি। তো এটাই বলছি যে তোমার কি বলে ফিজিক্যাল কানেক্ট হওয়া দরকার নেই। এটা তুমি থিওরিটিক্যালি চিন্তা করো যে আ আসলে একই পয়েন্ট। একই পয়েন্ট আমি বলছি না যে তোমার আ সার্কিটের পয়েন্ট কখন একবারে যখন পর্যন্ত ২ টা পয়েন্টের পোটেনশিয়াল যতক্ষণ সেম ততক্ষণ ওই ২ টা একই পয়েন্ট। তো এখানেও এই পয়েন্ট আর এই পয়েন্ট গুলো পোটেনশিয়াল সেমই আছে। বুঝতে পারছো? এজন্য আমরা এগুলোকে একটা পয়েন্ট হিসেবে ধরতে পারি। এইখানেও তাই। এই যে বিয়ে করে এটাকেও ডিল করছি, এটাকেও ডিল করছি, এইটাকেও ডিল করছি। একটা ক্যাপাসিটর পাওয়ার পর বান্ডেল ক্যান্সেল, কারণ ইফেক্টটা একই ছিল। বুঝতে পারছো কি? তাইলে এগুলা তোমরা বলবো। এগুলা এগুলো এগুলোর অ্যান্সার গুলো বলবো। দেখতে পাচ্ছি। এটা না, ওইটা জাস্ট একটা স্ট্রেট লাইন। মানে এই লাইনের ভোল্টেজটা কিন্তু সরি পোটেনশিয়ালটাকে বি ধরছে। ৬, ৭, ৮ এগুলা তোমরা করলে আমাকে দেখবে আচ্ছা। আচ্ছা তুমি করছিলা কি? তোদের মধ্যে ঠিক আসছে। ৬ এর ১ মানে ১ নম্বর কত আসছে? ৬ এর ১ কত আসছে? এই যে ১ এই যে এটা, এই আর এটা ৬ এর ১ আছে তোমার ৩ মাইক্রোফ্যারাড। হ্যাঁ, ঠিক আছে এটা। আর ৬ এর ২ কোনটা মাধ্যমে আচ্ছা এটার মাধ্যমে এটা মিসিং হয়ে গেছে। এটার মান হচ্ছে তোমার ছিল ৬ এর ২ না, এটার মান হচ্ছে ৯ ছিল। ৯ আচ্ছা পারবা তো। এটা কি প্রথমে প্যারালাল, তারপর সিরিজ, তারপর সিরিজ, তারপর প্যারালাল সোজা। এটা ছিল ৮ নম্বরটা। ৮ নম্বরটা কোনটা দেখলাম? 1.125 0.5 হ্যাঁ, 0.1 মানে 1/3 আসছে নাকি? 0.3 মানে তো 1 আছে। ঠিক আছে, এটা তোমার আনসার ঠিক। আচ্ছা, তাহলে তো হয়ে গেল। তুমি তাহলে কত বের করতে পারবো? এইটা ট্রাই করছো কি? তোমরা কি 9-10 এ বুডস্টোন ব্রিজের নাম শুনছো?
এটার নাম কি শোনা হয়েছে? স্ট্রং ব্রিজ? শোনোনি না? আচ্ছা, ঠিক আছে। তাহলে আপনাকে স্ট্রং ব্রিজ করি। ওইটা বাংলা টাইপের মানে বাংলা বলতে কি ওইটা আমরা ওই হিসেবে স্টোন একটা ব্যক্তির নাম এটা আমরা বলি স্টোন ব্রিজ। তাহলে এরকম থাকে মূলত রোদের ক্ষেত্রে আমরা ইউজ করবো ক্যাপাসিটরের ক্ষেত্রে বলা যায়। ইয়েস, কিন্তু হ্যাঁ ওরকম কিছু আসে সম্ভবত এন স্কোয়ার টাইপের কিছু একটা আসে তো আমার মনে নাই এরকম কিছু একটা আসে। আচ্ছা আমি ওটা আসতে আছি ওটা ওয়েস্টার্ন ডিশটা হলো কি যে এটা রোদের ক্ষেত্রে চিন্তা করতে পারো যে রোদ হতে পারে এগুলো ডায়েট ক্যাপাসিটর গুলোর পরিবর্তে এখানে রোদ থাকতে পারে আর হচ্ছে এটা তো এখানে যেটা হবে ধরে নাও আমাদের যে ক্যাপাসিটর গুলো তোমার এই কিউ আর ধরে নাও ক্যাপাসিটর না এগুলো হচ্ছে পাঁচটা না পাঁচটার কথা বলছি আমি তো এগুলো সবগুলো রোদের কথা চিন্তা করি এখন এখান থেকে এখানে আই কারেন্ট যাচ্ছে তারপর এখান থেকে যদি আই কারেন্ট যায় তো এখানে দুইটা পথ পাবে এখানে তাহলে আই ওয়ান যাবে আর এখানে ধরো আই টু যাবে তো যাওয়ার পর এখানে আই ওয়ানটা আর এখানে মানে এখানে আসার পর এইটা সমস্যা করে দিচ্ছে না এটা নিয়ে চলে আসবে বা ধরে নাও আমি তোমাকে এখানে তুল্য রোধ বের করতে বলছি তো তোমার এই মাঝখানে এটা কিন্তু ডিস্টার্ব করে দিবে তুমি বের করতে পারবে না যে আসলে এটা কি হবে বুঝতে পারছো কি যে তুমি চিন্তা করে তো তোমাকে আমি বললাম যে তুল্য রোধ বের করো তখন তুমি কি করবে তো এইটা যেটা হয় সেটা হচ্ছে কি আমরা ধারক করতে চিন্তা করি আর এই মাঝখানটার নাম কি হচ্ছে তোমার কি নামতে হবে ধরো এটার নাম যে তো যদি এরকম ওরিয়েন্টেশনে থাকে পাঁচটা ধারক তাহলে যদি এই জিনিসটা সত্য হয় পি বাই কিউ ইজ ইকুয়াল টু আর বাই এস তো পি বাই কিউ এর যে অনুপাত সেটা আর বাই এস এর অনুপাতের সমান তো এটা অনুপাত এটা অনুপাত এটা যদি সমান হয় তাহলে এই যে এটাকে তুমি ওপেন করতে পারো মানে ওপেন এটা হচ্ছে তোমার সার্কিটে ওপেন অবস্থায় আছে অর্থাৎ এর ভিতরে কোনো কারেন্ট যাবে না, বুঝতে পারছো আর তুমি বলতে পারো যে এটা ওপেন আছে এই যে এটা তো ওপেন করা যায় না। তাহলে তুমি বলতে পারবা যে জি এর ভিতর দিয়ে কোনো কারেন্ট যাবে জি এর ভিতর দিয়ে কোনো কারেন্ট যদি না যায় তাহলে ওটাকে আমরা ওপেন ধরতে পারি ওপেন সার্কিট তো ওপেন সার্কিট ধরলে তখন সোজা তখন পি আর আর কি করবে তখন একটা ওপেন মানে এটা কানেকশন নাই দেন পি আর আর সিরিজ কিউ আর এস সিরিজ তারপর এটা প্যারালাল এটাই আর কি। এটা হচ্ছে ওয়েস্টার্ন ব্রিজের নীতি এটা আমরা চলতরিতে একদম ডিটেলসে পড়বো এখানে জাস্ট ওই তুল্য রোধের সরি তুল্য ধারকত্ব বের করার জন্য দেওয়া হচ্ছে যে যদি এভাবে আসে এই ওরিয়েন্টেশনে আসে তাহলে তুল্য ধারকত্ব বের করবে কিভাবে তোমাকে আর এইভাবে আসলে তুমি বুঝে যাবে যে ওটা আসলে মিশ্রণ বেসটাই দিচ্ছে অর্থাৎ পি আর কিউ এর অনুপাত আর আর এস এর অনুপাত থেকে হচ্ছে সমান সমান দিছে তো মাঝেরটা কাজ করবে না বাকি এটা ওরিয়েন্টেশন বুঝতে পারছো এটা কাজ করবে না এটা এখন এটা কেন কাজ করবে না কিভাবে হলো ওটা আমরা পরের চ্যাপ্টারে করবো আমার যতটুকু জানা তাহলে এখানে যে সার্কিটটা দেওয়া আছে এই সার্কিটটা হচ্ছে তোমার আহ হুইটস্টোন ব্রিজের সার্কিটটা ঠিক আছে দেখো কিভাবে হয় এটা এবার করি তো এখানে কিন্তু এটা এটা কানেকশন নাই তো এই জন্য দেওয়া আছে। তাহলে এটা যদি বি পয়েন্ট হয় তো এটা বি পয়েন্ট একটা রোধ পাওয়ার পর এটাকে আমি সি পয়েন্ট নাম দিলাম আর আরেকটা রোধ পাওয়ার পর এটাকে আমি জি পয়েন্ট নাম দিলাম ঠিক আছে
এটারও বারোটা এটা কি করেন এটা এখন যদি আমি পয়েন্ট গুলো এই অনুযায়ী ইয়া করি এ তারপর হচ্ছে কি দেওয়া যায় এই পয়েন্টের পর 3 পয়েন্ট দিলাম তারপর 3 পয়েন্ট দিলাম আর লাস্টে দিলাম 3 পয়েন্ট তাহলে এ আর ডি এর মধ্যে কি আছে এ আর ডি এর মধ্যে আছে 4 এ আর ডি 4 তো বি এর সি এর মধ্যে কি আছে এ আর সি এর মধ্যে আছে 16 এ আর সি আমাদের কি কানেকশনটা এটা এভাবে না চিন্তা করে একটু অন্যভাবে যদি চিন্তা করতে পারি তাও হয় দেখি এটাকে তুমি যদি আচ্ছা এইভাবে করে দেখি এভাবে করলে বুঝতে পারবে বুঝবো নাহলে এ আর সি এর মধ্যে কি আছে 2 আচ্ছা মান দেখি এটা 4 বি আর সি এর মধ্যে কি আছে 16 আর এ আর সি এর মধ্যে আছে 2 2 এটা গেছে এটা গেছে হলো 16 বি আর ডি বি আর বি আর ডি এর মধ্যে কি আছে 8 আর আর কি সি আর ডি সি এর মাঝে মাঝে আছে 10 তো এখন এটাকে তুমি যদি একটু ইয়া করো কিভাবে চিন্তা করবা এভাবে কি চিন্তা করা যায় এস এর মাঝে কত ছিল 2 এই দেখো এইটা সিরিজে চিন্তা করো মানে সিরিজে আছে 4 থেকে এইটা 4 দিলাম মাঝে কিন্তু এই যে একটা আছে আচ্ছা আমি কি বলে দিলাম ঠিক আছে সি আর ডি এটা সিরিজে আছে উম, okay, আচ্ছা দেখি 4 2 আর এটা কত 8 16 টা 2 8 একটু পদে পড়েছে মানে দেখবে যে উইলসন ডিসকাস এই যে এই ওরিয়েন্টেশনটা একটা ওয়েস্টার্ন ব্রিজ আছে ঠিকই তো ছিল বোধহয় এ আর বি আর সি আর ডি এর মাঝে হচ্ছে বোধহয় 10 ছিল নাকি এ আর বি মানে আমি যদি এভাবে আঁকি স্টকেজের মতো আঁকি তাহলে এখানে কত 4 আসবে আমার মতো মানগুলো দিতে পারে এখানে 4 আসবে এখানে হচ্ছে তোমার 2 আসবে আর সি ডিটা একদম মাঝে আসবে এই পাশে একটা আসবে এই পাশে ধরো 8 আসবে আর এই পাশে একটা হচ্ছে ধরো 16 এইটা তো এই দুটো যদি অনুপাত 4 ভাগ 8 আসছে কত হাফ এখানে মানটা দিতে আমি কিন্তু ভুল করছি এটা যেটা আসবে এটা হচ্ছে সেটা মান আসবে তো যাই হোক এখানে সিস্টেম দিকে থাকবে এটা থেকে বুস্টন ব্রিজের দিকে তুমি খাতে দাও বুঝতে পারছো কি মানে তোমার একটু সার্কিটটা 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 একটু রিড্র করতে পারতো কিন্তু ইডি ইডি কোথায় ই তো আমি দেইনি কোথাও আচ্ছা সিডি হ্যাঁ সিডির কথা বললো হ্যাঁ বলো সিডি কি হ্যাঁ ওই সিডিটা আর কি এই যে মাঝের এই তিনটা আর এইগুলো হচ্ছে এইগুলা এই যে এটা এটা মানে সার্কিটটা একটু রিড্র করতে তো এখানে আসলে রিড্রটা একটু বোধহয় কঠিন লাগছে একটু কঠিন করে করলাম সহজভাবে করা যায় কিনা কারণ সিটা যদি আগে দিতাম তাহলে হয়তো ভালো হতো সিটা আগে দিলে আর সির মাঝে দিতাম আগে একটু
তারপর হচ্ছে ERT মাঝে দিতাম ওটা। একই জিনিস আসতো। তো যাই হোক এই ২ টা দেখো সিরিজে আসছে। এই ২ টার সাথে এটা হচ্ছে তোমার হচ্ছে ইয়া মাঝে আছে। হুম, এটাই। আচ্ছা, তাহলে এরপরটাতে যাচ্ছি না। এটা আমি দাঁড়াও, আমি আরেকবার ড্র করে দেখাচ্ছি। শুরু থেকে কি করা যেতে পারে দেখা যাক। ১ম এ আমি নিলাম ধরুন করে নিছি। এরপরে এরপর হচ্ছে পয়েন্ট গুলা এই যে সি আর ডি পয়েন্ট গুলা যদি এইভাবে নিতাম তাহলে বোধহয় বেশি সুবিধা হতো। আর এটা হচ্ছে আমি নিলাম ডি পয়েন্ট। এইটা যেটা আসবে এটা মাঝে আসবে। তাহলে দেখলে তুমি বেশি বুঝতে পারবে তাড়াতাড়ি। এ আর সি এর মাঝে আছে এটা 2 মাইক্রো 2 ফ্যারাড। আর এ আর ডি এর মাঝে আসছে কত 4 ফ্যারাড। সি আর ডি, বি আর সি এর মাঝে আছে বি আর সি হচ্ছে 16 16 আর বি আর ডি এর মাঝে আছে 8 8 আর সি আর ডি এর মাঝে আছে 10 এটা হচ্ছে 4। এবার নিচে হুইস্টন ব্রিজ চলে আসে যে এই যে 2/4 এটা ইজ ইকুয়াল টু ওয়ানটা এটা 8 করে দাও এটা 16 করে দাও এভাবে মিলিয়ে মানগুলো আমি নিজে বানিয়েছিলাম 8/16 এটা যদি করা যায় তাহলে আসলে মানে এখানে তোমার এখানে 16 আর এখানে 8 এইভাবে তুমি যদি রাখতে পারো তাহলে তুমি বুঝে যাবে যে এটা আসলে স্টোরেজ ছিল আর এটা মাঝে একটা কাজ করবে না তাহলে এটা যদি তুলনা করতে এই যে 2 আর 8 কি হবে সিরিজ 4 আর এখানে 16 সিরিজ তারপরে এটা প্যারালাল ঠিক আছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে তাহলে আজকে আমাদের করতে হবে আজকে হচ্ছে ধারকের যে আরেকটুকু পার্ট ছিল সেটা হচ্ছে ধারকের শক্তিমালার যে রাশিমালা রাশিমালা সেটা আমাকে করতে হবে ধারকের শক্তি রাশিমালা ঠিক আছে এটা টপিক তো আমরা তো পড়ছিলাম যে ধারক আমরা কেন বানাচ্ছি শক্তি সঞ্চয় করে রাখার জন্য যার সুখে যাতে আমরা শক্তিকে সঞ্চয় করে রাখতে পারি তাহলে সেই শক্তিটাকে আমাকে ক্যালকুলেট করতে হবে কিভাবে calculate করা যায়? এই প্রতিবেদনটা এভাবে করি তোমাদেরকে কালকে বলছিলাম যে আরো যেটা আছে ধারকের যে কার্যকর সেটা হচ্ছে তোমার চার্জের উপর বিভবের উপর নির্ভর করে বরঞ্চ তাহলে দৈহিক দিক ওর ক্ষেত্রফল কত ওর ডাইমেনশন কত ওর কত পাথর এগুলোর উপর নির্ভর করে বিভব নেবে এটা খেয়াল রাখতে হবে এটা আমাদের ধারক ধরুন প্লাস চার্জ এখানে আছে মাইনাস চার্জ তো আমাদের যে পাওয়ার গুলো সেগুলো এদিক থেকে এদিকে যাবে আর এখানে যেহেতু প্লাস কিউ চার্জ আর মাইনাস কিউ চার্জ এখানে একটা বিভব পার্থক্য থাকবে যেটা পাতের ভিতরে একটা বিভব পার্থক্য থাকে এখন আমরা যখন এই প্রতিবেদনটা করবো তখন আমরা একটা মানে কি বলবো ইমাজিনারি বডি কিরকম এই ইনিশিয়ালি এখানে কোথাও আসছে এখানে কোথাও দুইটা পাশে নিউট্রাল অবস্থায় আছে। তো আমরা কি করবো যে ডান পাশের যে ধরে নিচ্ছি আর কি ঠিক আছে এগুলো সব ধরা যাচ্ছে যে ডান পাশের পাত হইতে ডিকিউ পরিমাণ চার্জ আমি বাম পাশের পাতে নিয়ে আসবো তাহলে হবেটা কি
বাম পাশ থেকে যদি আমি চার্জ বলতে আমি প্রোটন নিয়ে আসবো তোমার। প্রোটন দিয়ে ব্যাখ্যা করতেছি। আমরা ওই যে ওই টেস্ট আজকে যেরকম প্লাস কিউ প্লাস ওয়ান কুলম্ব ধরছিলাম এটাকে আমরা প্রোটন দিয়ে ব্যাখ্যা। যদিও তো প্রোটন আমি আনতে পারবো না। ধরো যে আমরা ডান পাশের যে পাতটা আছে ওই পাত থেকে ডিকিউ পরিমাণ চার্জ বাম পাশের পাতে নিয়ে আসবো। তাহলে হবেটা কি? বাম পাশে নেগেটিভ চার্জ যতগুলো তুমি চার্জ এখান থেকে নিয়ে আসছো ততগুলো নেগেটিভ তৈরি হবে আর এখানে ততগুলো পজিটিভ তৈরি হবে। প্রোটন নিয়ে আসছো এখান থেকে। কিউ পরিমাণ প্রোটন প্লাস কিউ এখান থেকে এখানে প্লাস কিউ তৈরি হবে আর এখানে মাইনাস কিউ অটোমেটিকলি তৈরি হবে, তাই না? বুঝতে পারছো? তারপর এই যে তুমি নিয়ে আসছো, তো এটা নিয়ে আসার পর তুমি এখানে নিয়ে আসছো প্রথমে একদম শুরুতে যে পরিমাণ নিয়ে আসছো। শুরুতে তো দুইটা নিউট্রাল ছিল। এরপরে এরপরে যখন তুমি এখানে নিয়ে আসলা মানে দেখলে এখানে প্লাস কিউ চার্জ হলো আর এখানে মাইনাস কিউ চার্জ হলো। ঠিক আছে? তো এখন প্লাস কিউ এবং মাইনাস শুরুতে তো চার্জ ছিল। তো এখন যখন এখানে প্লাস কিউ চার্জ আর এখানে যখন মাইনাস কিউ চার্জ এখন যখন তুমি কি করবা আরো চার্জ নিয়ে আসবে তুমি, ঠিক আছে? তুমি এখানে থামো এখানে আরো বেশি পরিমাণ চার্জ এখান থেকে এখানে নিয়ে নিবে। এবার যখন এই চার্জটা তুমি এখান থেকে নিতে যাবা তোমাকে কিন্তু এই যে তড়িৎ প্রাবল্য এখানে তৈরি হয়ে যাবে। প্লাস কিউ থেকে মাইনাস কিউ পর্যন্ত একটা তড়িৎ প্রাবল্য সৃষ্টি হবে। এখানে তুমি যখন প্লাস কিউ শুরুতে নিয়ে আসছো তো এই তড়িৎ প্রাবল্যটার বিরুদ্ধে যাতে তোমাকে কাজ করতে হবে এই জন্য তো কিন্তু বিভব পার্থক্য তৈরি হয়েছে। বিভব কি? বিভব দুটো পয়েন্টের বিভব পার্থক্য মানে ওই দুইটা পয়েন্টে এক পয়েন্ট থেকে আরেক পয়েন্টে চার্জ আনতে যে পরিমাণ কাজ লাগে সেটা। তাহলে এখানে তো তোমাকে কাজ করতে হবে কি? যে এখানে যখন তুমি এদিকে পরিমাণ চার্জ এখানে নিয়ে আসবে অবশ্যই কাজ করতে হবে। তো এই কাজটা কত হবে আরকি? তো আমি তো ডিকিউ পরিমাণ চার্জ নিয়ে আসতেছি। এটার জন্য কাজটা আমি বলব। তো আমি যদি এরকম টোটাল কিউ পরিমাণ বড় হাতের কিউ পরিমাণ চার্জ নিয়ে আসি বাম পাশে ডান পাশের পাত থেকে বাম পাশের পাতে তাইলে কি পরিমাণ চার্জ এখানে কি পরিমাণ শক্তি আমার লাগবে সেটা আমরা মেজার করতে পারবো এবং ওই শক্তিটা হবে এই ধারকের সঞ্চিত শক্তির সমান। বুঝতে পারছো? এটা অনেকটা ধরে নাও ইয়ার মতো। তোমার ভূমিতে একটা বস্তু ছিল, তো তুমি ওটাকে কি করছো? একটা উচ্চতা নিয়ে ওটার মধ্যে একটা শক্তি জমা হয় না? এরকম ধারকটা ওই শক্তিটা জমা হয়। আমরা যেটি করবো এই মাইনাস ডান পাশের পাত থেকে বাম পাশের পাতে কি পরিমাণ চার্জ আছে যে কাজ করতে হবে সেই কাজটা মেজার করলে আমার সূত্রমত শক্তিটি মেজার করতে হবে। বুঝতে পারছি? আমাদের করতে হবে যে আমরা কি করবো? ডান পাশের পাত থেকে বাম পাশের পাতে প্রোটন আনবো। এতে করে কি হবে? বি বাড়বে এবং ক্ষেত্রফল রাখবে। বুঝতে পারছি? ঠিক আছে। তাহলে এই কথাটা মানে বুঝতে হবে আমার। ডান পাশের পাত হতে বাম পাশের পাতে প্রোটন বা চার্জ আনবো এটা তো আমি ব্যাখ্যা করলাম। অল্প অল্প করে আনবো একবারে আনবো না আস্তে আস্তে করে আনবো মানে ডিকিউ ডিকিউ ধরুন ডিকিউ হচ্ছে সেই অল্প পরিমাণটা সেটা ওই ডিকিউ ডিকিউ এরকম মানে পালা করে আনবো আর কি ঠিক আছে একবারে আনবো তো যখন এই অল্প অল্প করে আনবো তো কি হবে যে যত টাইম যাবে টাইম যত যাবে তোমার টাইম প্রথমে শূন্য এই শূন্যতে তোমার দুইটা পাতি নিউট্রাল তো আস্তে আস্তে করে টাইম যাচ্ছে এবং তুমি আস্তে আস্তে করে চার্জটা বাম পাশ থেকে ডান পাশ থেকে বাম পাশে নিয়ে আসছো ফলে বাম পাশে চার্জ বাড়তেছে। ফলে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালুটাও বাড়বে না। কারণ আমরা কি জানি E ইকুয়াল টু কে কিউ বাই আর স্কোয়ার। কিউ এর মানটা যদি আস্তে আস্তে বাড়ে ইলেকট্রিক ফিল্ডটাও তত বাড়বে।
এবং ইলেকট্রিক ফিল্ডটা যদি বাড়ে অবশ্যই ভোল্টেজটাও বাড়বে। ভোল্টেজ যত বাড়বে তোমার তাইলে ওই কাজ, ভোল্টেজ মানে তো কাজ। তো কাজ কাজও বাড়বে আস্তে, আস্তে। মানে কাজটা যে পরিবর্তনশীল হবে এটা কি বুঝতে পারতেছো? যে তুমি যখন ১ম এ নিলা তখন ১ম এ Q আর কিছুক্ষণ পরে Q এর পরিমাণ তো আরেকটু বাড়ে গেল। তখন কি ভোল্টেজটা আগের মতো থাকবে না, একটু চেঞ্জ হয়ে যাবে। তো ফলে তোমার কাজটাও কিন্তু আরো বেশি আ করতে হবে। তো কাজটা হবে তোমার পরিবর্তনশীল কাজ হবে আরকি। বুঝতে পারছো? তাহলে আমরা ধরলাম যে এইটুকু পরিমাণ চার্জ একটি মানে একটু পরিমাণ চার্জ করে দিতে হবে। এখন আমরা কি করব? এই যেটা বলতেছি ভোল্টেজ করা হয় না? ডাব্লিউ সমান ভি ইনটু কিউ যে একটা প্রান্তের ভোল্টেজ যদি ভি হয় এবং ওই ২ প্রান্তে যদি আমি কিউ পরিমাণ চার্জ নিয়ে আসতে চাই তাহলে কাজ কত করতে হবে? ভি ইনটু ডি কিউ। কারণ ভোল্টেজ ছিল ১ কুলম্ব চার্জকে আনতে কাজ। তাহলে ডি কিউ কুলম্ব চার্জকে আনতে কাজ কত হবে? ভি ইনটু ডি কিউ। ওকে? তাহলে প্রথম কাজ আমরা এখানে করব। আসুন ভি ইনটু ডি কিউ। তো এইখানে প্রথম কাজ করে রাখবো। পদ্ধতি চলে গেছে ঠিক তখন এটাকে এটাকে না এটাকে আমরা এটা দেখতে পারি না কিউ বাই সি ইনটু ডি কিউ কারণ সি ইকুয়াল টু কিউ বাই সি আমরা করছি এই ধারকত্ব যদি সি হয় তুমি যদি জাস্ট কি করে জমা করো যদি ভি হয় তাহলে সি ইকুয়াল টু কিউ বাই ভি আমরা কিউ ইকুয়াল টু ভি ইকুয়াল টু সি কিউ বাই সি লিখতে পারি তো ওয়ান বাই সিটা বাইরে নিয়ে আসো এটা থেকে কিউ ইন্টিগ্রেশন কি হবে ই স্কয়ার বাই টু এটা থেকে ডাব্লিউ ইকুয়াল টু আছে হাফ লিমিট বসালে শুধু এখানে সি স্কয়ার বাই হাফ তো বাইরে নিয়ে আসো আর কি স্কয়ার বাই সি এস তাহলে এটাই আমাদের সূত্র হাফ কিউ স্কয়ার বাই সি এটা আমরা কাজ বের করব এটাই হচ্ছে আমাদের শক্তি এই যে যেগুলো কাজ বের করছে এটা হচ্ছে সঞ্চিত শক্তি হাফ কিউ স্কয়ার বাই হাফ কিউ স্কয়ার বাই টু সি এবার বুঝতে পারছো বলো কত সমস্যা কেন সমান থাকবে না অবশ্যই সমান থাকবে আচ্ছা আরেকটা জিনিস এই যে আমি একটু আচ্ছা প্র্যাকটিস করতে হবে আচ্ছা তাহলে এই যে আমি বলতেছি না যে মাইনাস কিউ চার্জটা থেকে আমি ডান পাশের পাত থেকে বাম পাশের পাতে চার্জটা নিয়ে যাবো এটা কাউকে করতে হতো তো আমরা ওই যে যখন চার্জিং করতাম ব্যাটারি দিতাম ব্যাটারি দিয়ে যখন এই যে চার্জটা হতো না তাহলে এই যে যা কিছু বললাম এই ব্যাটারিটা ঠিক তাই করতো ফলে ব্যাটারি এখানে কাজ করছে পরে ব্যাটারির যে শক্তিটা আছে এখানে ওটা জমা হয়ে জমা হয়ে থাকবে আর কি ফলে যখন তুমি ব্যাটারিটা এখানে ডিসকানেক্ট করে দিবা ফলে এখানে ওই যে প্লাস কিউ বা মাইনাস কিউ চার্জ হয়ে জমা থাকতেছে এটা আর কি স্থিতিশক্তি হিসেবে জমা জমা রাখতেছে এই আটাকে এই যে ব্যাটারি যে পরিমাণ কাজ করছে আর কি এই যে চার্জ গুলোকে এই পাশ থেকে এই পাশে নিচে আর কি এই জন্য তো আচ্ছা অত ডিটেলসে যাওয়া দরকার নেই আমাদের একটা সূত্র পাই গেছি সূত্র নিয়ে কাজ করতে হবে ঠিক আছে ঠিক আছে তোমাকে ইয়ার করতে হবে
এটা আমাদের এটা কখন ব্যবহার করব? এখন যদি বলি যে নিরাপত্তা বিশিষ্ট একটি ব্যাংকের বিমল পার্থক্য সেক্ষেত্রে এই দেওয়া থাকলে এটা আরেকটা হতে পারে এটা এটা দেখো টিকটক আমাকে করে দিয়ে যেত ঠিক আছে ওটাকে আমি তাহলে একটা কাজ করি ইউ দ্বারা replace করি। ইউ তাহলে ইউ এর কয়টা সূত্র পাই না একটা হচ্ছে কিউ স্কয়ার বাই টু সি একটা পাইলাম হচ্ছে হাফ সি ভি স্কয়ার একটা পাইলাম কি হাফ এম ইন্টু ভি এগুলো সূত্র পাইছি তাহলে আমরা প্রত্যেকটার সাথে প্রত্যেকটা সম্পর্ক আমরা একটু তৈরি করার চেষ্টা করি যে তুমি যদি একটু খেয়াল করো যে ইউটা তোমার যে সঞ্চিত শক্তিটা তুমি যদি এই সূত্র অনুযায়ী আঁকো তাহলে ইউটা হচ্ছে তোমার কিসের সমানুপাতিক সরি তারকতের ব্যস্ত অনুপাতিক আছে তাই না তুমি কিউ স্কয়ার বাই টুটাকে যদি ধ্রুবক ধরো তারকত্বের ব্যস্ত অনুপাতিক সঞ্চিত শক্তিটা আর উপরে মানে এটা সূত্র যদি ইউজ করো তাহলে দেখো এটা আবার ধারকত্বের সমানুপাতিক আছে তুমি যদি ভি হাফ ভি স্কয়ারটাকে ইয়া করো কি বলে ধ্রুবক ধরো তাহলে দুটা জিনিস কন্ট্রাডিক্ট হয়ে গেল না একটাতে ওয়ান বাই সি এর ব্যস্ত অনুপাতিক একটা সমানুপাতিক এটা কেন হলো বলতে পারবো কোনো আইডিয়া যে কেন এরকম কন্ট্রাডিক্ট হলো একটাতে আবার সমানুপাতিক একটাতে ব্যস্তানুপাতিক কেন হলো এটা কখন এটা কেন হচ্ছে বলো সূত্র কি হলো? এটা কেন হচ্ছে কারণ তুমি এখানে চার্জটাকে ঠিক ধরছো চার্জ পরিবর্তন করবা না চার্জটা ফিক্স তাহলে তোমার যদি ধারকের চার্জ ফিক্স থাকে তাহলে সঞ্চিত শক্তিটা হচ্ছে ধারকত্বের ব্যস্তানুপাতিক আর তোমার যদি ভোল্টেজ ফিক্স রাখো ভোল্টেজ বা বিভব পার্থক্য যেটাই বলো এটা যদি ফিক্স থাকে তাহলে ভোল্টেজ পরিবর্তন যদি ফিক্স থাকে তাহলে এটা সি এর সমানুপাতিক হচ্ছে তাই না এখান থেকে একটা জিনিস যখন তোমাকে শ্রেণীর সমবায় দিবে কিংবা তোমাকে প্যারালাল সমবায় দিল মানে সমান্তরাল সমবায়
তো যখন তুমি সিপি আর সিএস বের করবা, ঠিক আছে? সিপি আর সিএস বের করবা। ধরে নাও তুমি সিএস বের করছো কোনভাবে। সঞ্চিত শক্তি তুমি বের করবা। তখন সিএস বের করার সময় তুমি কোন সূত্রটা ইউজ করবে বলো তো? এই যে এটা। ইউজ করবে একটু সি। কারণ স স কি সিএস মানে ওটা কি শ্রেণীতে আছে। শ্রেণীতে কোন জিনিসটা ফিক্স থাকে? চার্জটা ফিক্স থাকে। আমরা এর আগের দিন পড়ছিলাম। তাহলে যখন তুমি শ্রেণী সমবায় লিখবে না, তখন তুমি এই সূত্রটা ইউজ করবে। এই সিএস হবে এখানে। বুঝতে পারছো? আর সমান্তরাল সমবায় ধরে নাও কোনো আমরা এরকম অঙ্ক করবো তখন বলে দেবো। তো হাফ সিপি যখন না তুমি সিপি বের করছো। সিপি বের করলে তুমি জানো সমান্তরাল সমবায়ে তোমার কোন জিনিসটা ফিক্স থাকে? ভোল্টেজ। তো তখন তুমি যদি সিপি বের করে থাকো কোনোদিন তাহলে সেক্ষেত্রে শক্তি বের করার সময় তুমি এটা ট্রেস করবে। হাফ সিপি ট্রেস করবে। বুঝতে পারছো? আর এমনি লজিক্যালও বলা যায় যে তোমার যদি সিরিজে থাকে তোমার যে কিউটা যদি ফিক্স থাকে অবশ্যই তুমি কিউ স্কয়ার বাই টু সি এই সূত্রটা ইউজ করবো। আর সমান্তরালে যেহেতু ভিটা ফিক্স থাকে তো অবশ্যই তুমি হাফ সিপি স্কয়ারটা ইউজ করবো। এটা কমন সেন্স আর কি। আর এখান থেকেও তুমি বলতে পারো। তো এইটা আর কি যদি প্রশ্ন আসেও যায় তাহলে পারবা না দেখতে যে বলবা যে কিউ চার্জ যদি ফিক্স রাখি তাহলে আমরা বলবো যে এটা ধারকত্বের ব্যস্ত আনুপাতিক। আর যদি ভোল্টেজ ফিক্স রাখি তাহলে ধারকত্বের সমানুপাতিক মানে সঞ্চিত শক্তিটা। ঠিক আছে? তাহলে এখন এই যে একটা গ্রাফ পি ভার্সেস কিউ এর যদি গ্রাফ দিই তাহলে এই গ্রাফটা এনার্জি না এর সম্পর্ক সমানুপাতিক সম্পর্ক এটা বলেছে চার্জ যত বাড়বে ভোল্টেজ তত বাড়বে। এই যে দেখো এগুলো কনসেপ্ট ক্লিয়ার করতে হবে। তুমি চার্জ যত বাড়াবে এটা কিভাবে তত বাড়বে। তোমার ভোল্টেজ তত বাড়বে। সমানুপাতিক সম্পর্ক। এই যে কিউ আমি লিখছিলাম এরকম কিউ সমানুপাতিক ভি এই সমানুপাতিক চিহ্নটি সরাই দিয়ে আমি লিখছিলাম সিভি। খেয়াল করে দেখো যে তুমি চার্জ যত বাড়াবা তোমার ভোল্টেজ তত বাড়বে। দুইটা পাতে তুমি চার্জ যত বাড়াবা তোমার ভোল্টেজটা তত বাড়বে আর কি। বুঝতে পারছো? কারণ স্বাভাবিক যে চার্জ যদি বাড়ে T সমান কে কিউ বাই আর এটা সূত্র চিন্তা করো কে কিউ বাই আর ভি বাড়লে কিউ তো বাড়বে সমানুপাতিক কেন বুঝতে পারছি? ক্লিয়ার হচ্ছে কিনা বলো? তাহলে কিউ পাবো। তাহলে এটা থেকে রাস্তা আসবে স্ট্রেট লাইন রাস্তা সরি স্ট্রেট লাইন ওয়াই চিন্তা করো এটা তুমি এক্স কিন্তু ওয়াই ইনটু এম এক্স তারপর তাহলে কে বল তাহলে এই গ্রাফটা বের করো তাহলে কি বের করো লম্ব ইনটু ভূমি ইনটু তাহলে এটা কি এনার্জি
চলবে আর বোঝা যাচ্ছে? ঠিক আছে। না বুঝতে পারলে অবশ্যই বলবো। একটা করে কম্পারিজন দেখতে পারেন যে এই সূত্রগুলোতে জিনিস বা মানে তুমি আমি তোমাকে বলতে পারলাম কি হচ্ছে তুমি এই সত্যি সাথে কি হয়েছে এই গ্রাফটা কিরকম এই গ্রাফটা কিরকম হবে কিরকম হবে বলতে পারো আমাকে এই গ্রাফটা ইউ আর এটাকে তুমি যদি ভয়েস এটা তুমি যদি এইটাকে ভয়েস নিতে পারো আর এই হাফ এটা তুমি যদি ই করো টুকরো চিন্তা করো তাহলে এরকম এক্সেস করে এখানে চলে আসবে এখানে ওয়াই টোয়েন্টি এক্সেস করে এটা হচ্ছে একটু প্যারাবোলা টাইপের কিছু আসছে এরকম এরকম আসবে গ্রাফটা ঠিক আছে আর যদি বলে এটা দিলাম হাফ ট্রিক ইউ স্কোয়ার বাই সি ইউ স্কোয়ার বাই সি ইউ স্কোয়ার বাই সি এটা হলো এখন তুমি দেখো এখানে কিন্তু আমি আরেকটা গ্রাফ আঁকতে পারি আর একসাথে আঁকলে কিরকম হয় আমাকে বলবো যে দুইটার মধ্যে পার্থক্য কত। ধরো আমি একই বলছি ইউ ভার্সেস কিউ এর গ্রাফ আঁকছি কেউ একজন আমাকে এটা আঁকে দিত ওটা আর আমি যেটা আঁকছি দুটার মধ্যে পার্থক্য এটা ক্লিয়ার করে দিলাম পরে বলবো যে স্ট্রেট লাইন মানে একটা ওয়াই কোটেনাস গ্রাফ আসবে ইউ ভার্সেস কিউ এর যে গ্রাফটা তো এইটা কখন হবে আর এটা কখন হবে বলো আর ও যেটা আঁকছে ওটা কি আদৌ ঠিক আছে কিনা ধরুন আমি এটা বলে দিলাম ও আসলে এটা করছে তো হচ্ছে ও আসলে হাফ কিউ ইন্টু ভি এই সূত্রটা দিয়ে আঁকাইছে ও এটাই জানে যে হাফ কিউ ইন্টু ভি আমি জানি তাহলে আচ্ছা ইউ আর কিউ সমানুপাতিক আর একজন বললো যে হাফ কিউ স্কোয়ার বাই সি তাহলে ইউ আর কিউ এটা হচ্ছে ইয়া হবে প্যারাবোলিক হবে তাহলে কারটা ঠিক তাহলে তাহলে এটা কখন যখন ভি ফিক্স না আর এটা কখন যখন ভি ফিক্স দেখো তুমি যখন এটা কিউ ভার্সেস হাফ কিউ দেখবা তখন তুমি হাফ ভিটা কিন্তু সমান মানে ধ্রুবক ধরে নিচ্ছ তার মানে ভিটাকে ফিক্স করে নিচ্ছ তাহলে ভিটা যদি ফিক্স করে দিই তাহলে এই চিত্র আঁকতে পারবো এটা যদি ফিক্স না হয় তাহলে আমাকে এটা চিত্র আঁকতে হবে ঠিক আছে এই গ্রাফগুলো যদি অনুধাবনগুলোকে আসতে পারে আমরা তাহলে এটা দেখলাম তাহলে আলটিমেটলি একবারে আমরা ইয়া করি যে আলোকের যে সঞ্চারিত শক্তি থাকতেছে সেটা কিসের উপর নির্ভর করতেছে এটা জিনিসের উপর নির্ভর করতেছে কিউ ভি আর সি এটা যদি আমরা চেঞ্জ করলে ওই শক্তিটা চেঞ্জ হয়ে যাচ্ছে তাই না কিউ ভি আর সি এর উপর আলোকের সঞ্চিত শক্তি ও কি পরিমাণ চার্জকে ধারণ করতেছে সেটার উপর নির্ভর করে ও কি পরিমাণ পার্থক্য রাখছে সেটার উপর নির্ভর করে এবং ওর ধারণ শক্তির উপরও নির্ভর করে এই তিনটা জিনিসের উপর আলোকের সঞ্চিত শক্তিটা নির্ভর করতেছে এটাই তো দেখলাম দেখো সূত্রগুলোতে তাই লিখছি এই যে সূত্রগুলো আছে আমরা লিখছিলাম এখানে তো এগুলো কিউ ভি আর সি এর উপরে নির্ভর করতেছে তো ক্ষেত্র একটু আলাদা আছে একটা সূত্র একটা ক্ষেত্রে কিন্তু কাজে লাগবে না। খেয়াল রাখতে হবে। এখন তাহলে আমি আরেকটা জিনিস একটু বলে দিই সেটা আমি বলে দিই যে তড়িৎ ক্ষেত্রে ধারকের একক আয়তনে সঞ্চিত শক্তি আমরা কি করলাম সঞ্চিত শক্তি কত আমরা এবার বের করবো একক আয়তনে সঞ্চিত শক্তি কত
একটু দাঁড়াও।